নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটা শুরু করছি দমদম স্টেশন থেকে, যাব দক্ষিণেশ্বর। দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে, এই 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দেবে। সময় দুপুর 2:25। ওই যে সামনে আসছে বারুইপাড়া লোকাল। ট্রেন থামতেই উঠে পড়লাম ট্রেনের মধ্যে। দমদম থেকে দক্ষিণেশ্বর যেতে সময় লাগবে ওই মিনিট 10 মতো। মধ্যিখানে মাত্র একটাই স্টেশন, বরাহনগর রোড। ট্রেনটা ছেড়ে দিল দমদম স্টেশন থেকে। বাদিকে তাকিয়ে দেখলাম একটা মেট্রো সিগন্যালে দাঁড়িয়ে আছে। ট্রেন ফাঁকা, বসার অনেক জায়গাও আছে, কিন্তু আমি বসছি না। একটু গেটের সামনে সেফ জায়গায় যেয়ে দাঁড়াই, ভিডিও করতে করতে যাব। আমার ডান দিক থেকে তাকিয়ে দেখলাম একটা মেট্রো আসছে দক্ষিণেশ্বর থেকে। মেট্রো দেখতে দেখতে চলে আসলাম বরাহনগর রোড স্টেশনে। বরাহনগর রোড ছেড়ে বেরিয়ে গেলাম, সামনে আসছে দক্ষিণেশ্বর স্টেশন। চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশনে। ট্রেন থামতেই নেমে পড়লাম ট্রেন থেকে। এই দক্ষিণেশ্বর স্টেশনের একদম ঠিক পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো। স্টেশন থেকে নিচে নেমেই দেখতে পেলাম রানী রাসমণি স্কাইওয়াক। ঘড়ির কাঁটা বলছে দুপুর 2:45। গেটটা খোলে দুপুর 3টের সময়। এই স্কাইওয়াকের উপর দিয়েই মায়ের মন্দির যাবার রাস্তা, কিন্তু এখন গেট বন্ধ। কি করব, তাই বাধ্য হয়ে স্কাইওয়াকের নিচে দিয়েই যেতে হবে। 12 নম্বর গেটের পিছন দিকে গিয়ে ডান দিকে এই যে মন্দিরের মতনটি দেখতে পাচ্ছেন, এটা মায়ের মন্দির ভেবে কেউ গুলিয়ে ফেলবেন না। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার, যা মায়ের মন্দিরের আদপে তৈরি করা হয়েছে। এখন স্কাইওয়াকের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। চলে আসলাম মায়ের মন্দির চত্বরের মূল প্রবেশদ্বারের সামনে, যেটাকে বলা হয় সিংহদ্বার। কিন্তু গেটটা এখন বন্ধ আছে, খোলেনি। গেটটা খুলতে এখনো 10 মিনিট দেরি আছে। কি করব, যাই একবার মা ভবতারিণী ফেরিঘাটের কাছ থেকে ঘুরে আসি। এই সিংহদ্বারের বাঁদিকেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট যাবার রাস্তা। প্রবেশ করলাম ফেরিঘাট যাবার রাস্তাতে। দুপাশারই রয়েছে প্রচুর দোকান, যেমন আছে ডালার দোকান, শাঁখ ও শাঁখার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরো আছে অনেক ইত্যাদি ইত্যাদি। দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম ফেরিঘাটের সামনে। এই ফেরিঘাট থেকে আপনারা বেলুড় মঠ যাবার বা অন্য আরো জায়গায় যাবার লঞ্চ পেয়ে যাবেন। চলুন এই মন্দির চত্বরে প্রবেশ করার আগে খুব সংক্ষেপে জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। ভারতের স্বাধীনতার 100 বছর পূর্বে, সালটা ছিল 1847, কলকাতার জানবাজারের জমিদারিনী রানী রাসমণি একদিন কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকা, দাসদাসী, আত্মীয় স্বজন ও অন্য উপাচার নিয়ে প্রস্তুত। যাবার আগের দিন রাতে ঘটলো এক অলৌকিক ঘটনা। সেই রাতে রানীমাকে স্বপ্নে দেখা দিলেন দেবী কালিকা, আর বলেন কাশী যাবার কোনো প্রয়োজন নাই। গঙ্গার তীরে একটি মন্দির তৈরি করে সেই মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। শুরু হলো মন্দির তৈরির জন্য স্থান নির্বাচন। কিন্তু কালী মন্দির নির্মাণ ও তন্ত্র সাধনার উপযুক্ত স্থান বললেই তো আর মেলে না। অনেক যাচাই বাছাই করে পাওয়া গেল রানীমার পছন্দ মতো জায়গা। মন্দির নির্মাণের জন্য 20 একরের প্লটটি কেনা হলো জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছ পাহাড়ের মুসলমান গুরুস্থান। তাই এই জায়গাটি তন্ত্র মতে শক্তি উপাসনার জন্য উপযুক্ত স্থান বলে বিবেচিত হয়। 1847 সাল থেকে 1855 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালে 31শে মে সানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। এই প্রতিষ্ঠিত দেবীকে মা ভবতারিণী আখ্যা দিয়ে পূজা শুরু হয়। 46 বর্গফুট দালানের 100 ফুট উঁচু এই দক্ষিণামুখী মন্দির 3 তলা। উপরের 2টি তলে রয়েছে 9টি চূড়া। আর গর্ভগৃহে সহস্র রৌপ্যপদ্মের ওপর স্থাপিত ভগবান শিবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন মা ভবতারিণী। তৎকালীন মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। তারও বর্তমানে মন্দিরের প্রধান পুরোহিত হন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। এরপর গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠা মা ভবতারিণীর কৃপায়। ফেরিঘাট থেকে ফিরে দেখছি মন্দির চত্বরের সিংহদ্বারের গেটটা খুলে দিয়েছে। প্রবেশ করলাম ভেতরে।
ভেতরে প্রবেশ করেই বাঁদিকে এই যে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, আর ঠিক তার অপোজিটেই রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের একটা বিশাল আকারের ছবি। আর এই যে রামের ভক্তদেরকে দেখছেন সব সময় লাফালাফি ধাপাধাপি তো এনাদের লেগেই রয়েছে। এনাদের থেকে একটু সাবধানে থাকবেন। একটু যদি অন্যমনস্ক হয়েছেন তো দেখবেন আপনার হাতের খাবার ওনাদের হাতে। রামের ভক্তদের সাথে দেখা সেরে আগে আসলাম সামনের দিকে। কাউন্টারটা দেখছেন, এই কাউন্টারটাতে সমস্ত ব্যাগ, মোবাইল এবং ক্যামেরা এইসব এখানে জমা রেখে দিয়ে মূল মন্দিরে পুজো দিতে যেতে হবে। এছাড়াও আপনি মন্দির চত্বরে ডালা আর্কেড থেকে যদি ডালা নেন সেইখানেও আপনি জমা রাখতে পারেন, কারণ মূল মন্দিরে এইসব একবারে কঠোরভাবে নিষিদ্ধ। আর এই যে দেখছেন চেকিং পয়েন্ট, আপনি সবকিছু জমা রেখে এলেও আপনাকে এখানে চেকিং করে তারপর মূল মন্দিরে প্রবেশ করানো হবে। আমি মায়ের মন্দিরের ছবি তুলবো বলে চলে এসেছি ব্যাগ জুতো জমা রাখার কাউন্টারের পিছনে। এই বড় পুকুরটার পার থেকে দাঁড়িয়ে মায়ের মন্দিরের ভিউটা অসাধারণ লাগছিল। ছবি তোলা শেষ করে চলে আসলাম গঙ্গার ঘাটের দিকে। দেখলাম অনেকে স্নান করছে, তাই গঙ্গার ঘাটের ছবি তুলতে পারলাম না। এই মন্দিরগুলি দেখে মনে হচ্ছে ঠিক যেন সাজানো আছে। আসলে এই মন্দিরগুলি হলো মায়ের মূল মন্দির চত্বরের 12টি শিব মন্দির। শিব মন্দিরের ঠিক পিছনেই গঙ্গার ঘাটের দিকে এই যে মূর্তিগুলো করা আছে দেখছেন, এই মূর্তিগুলো হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ছত্রছায়ায় যারা সাধনা করেছিলেন, এগুলো তাদেরই মূর্তি করা আছে। মন্দির চত্বরে এই সাদা রঙের মন্দিরটি দেখছেন, এটি লোকমাতা রানী রাসমণির মন্দির। এই মন্দিরের ভেতরে রানী রাসমণির মূর্তি প্রতিষ্ঠা করা আছে। লোকমাতা রানী রাসমণির মন্দিরের পাশে দেখছেন এটা নবাবতখানা, যা বর্তমানে সারদা মন্দির নামে পরিচিত। এই বাড়িটিতেই মা সারদা বহু বছর কাটিয়েছেন। এই মন্দিরের ভেতর সারদা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা আছে। আর সারদা মন্দিরের পাশে এটি হচ্ছে কুঠি বাড়ি। এই কুঠি বাড়িটিতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সুদীর্ঘ 16 বছর কয়েক মাস কাটিয়েছেন, 1855 সাল থেকে 1871 সাল পর্যন্ত। বহু জানা অজানা সাধকের আনাগোনা ছিল এই বাড়িটিতেই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই বাড়িটিতে বসেই মায়ের পদধ্বনি শুনতে পেয়েছিলেন, যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। বহু অলৌকিক ঘটনা ও গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ উত্তরণের নীরব সাক্ষী ঐতিহাসিক এই কুঠি বাড়ি। কুঠি বাড়ির ঠিক পাশেই স্বামী বিবেকানন্দর এই মূর্তিটি করা আছে। স্বামী বিবেকানন্দর মূর্তিটির ঠিক পিছনের দিকেই এই ডালা আর্কেডটি করা আছে। এর ভেতরে রয়েছে প্রচুর ডালার দোকান, আপনারা এখান থেকেও ডালা নিয়ে পুজো দিতে পারেন। ডালা আর্কেডের পিছনের দিকে রয়েছে এই ছোট্ট মার্কেটটি। আপনারা চাইলে এখান থেকে জিনিস কেনাকাটা করতে পারেন। খাবারের দোকানও আছে, মন চাইলে খেতেও পারেন। ডালা আর্কেডের পাশে রয়েছে আরো একটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আর এর পাশেই আছে পণ্য বিথিকা। আপনারা এই মার্কেট থেকেও জিনিসপত্র কেনাকাটা করলেও করতে পারেন। পর্ণবিথিকা থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন ভোজনালয় ফুড প্লাজা। আপনারা এইখানে পাবেন গরম গরম কচুরি, ছোলার ডাল, ইডলি, রসগোল্লা, দই ও আরো ইত্যাদি ইত্যাদি। মায়ের মন্দির খোলার টাইম সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7:30। দুপুরে মায়ের ভোগ প্রসাদ পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে মূল মন্দির চত্বরে। ওখান থেকেই আপনারা কুপন পেয়ে যাবেন। সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। কুপনের মূল্য জন প্রতি 100 টাকা। আর ভোগ খাওয়ানোর সময় দুপুর 12:45 থেকে 1টার মধ্যে। মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে দেখলাম স্কাইওয়াকের গেটটা খুলে দিয়েছে। এবার স্কাইওয়াকের উপরে যাব। চলন্ত সিঁড়ি ধরে চলে আসলাম স্কাইওয়াকের উপরে। এখানেও দেখছি দুপাশারই রয়েছে সারি সারি দোকান, যেমন আছে পুজোর ডালার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরো ইত্যাদি ইত্যাদি অনেক দোকানই আছে।
কায়াকের 4 নম্বর গেট থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে এখন নিচে নামছি। নিচে নেমে দেখলাম এই যে গলিটা, এই গলিটার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভাত খাবার হোটেল ও ফাস্টফুডের দোকান, আর আছে থাকার জন্য বেশ কয়েকটি লজ ও গেস্ট হাউস। যাই দেখি কয়েকটি লজের রিসেপশনে গিয়ে তারা যদি তাদের হোটেল সম্বন্ধে কোনো ইনফরমেশন দেয় তো আপনাদেরকে আমি দিতে পারবো। 4-5টা লজের রিসেপশনে গেলাম, ক্যামেরার সামনে কেউ কথাই বলতে চাইলো না। অবশেষে ব্লু হেভেন গেস্ট হাউস এই যে লেখা আছে দেখছেন, এনাদের রিসেপশনের ম্যানেজার ক্যামেরার সামনে না কথা বলতে চাইলেও এনাদের হোটেল সম্বন্ধে কিছু ইনফরমেশন আমাকে দিলেন। যেমন নন এসি রুমের ভাড়া 800 টাকা, এসি রুমের ভাড়া 1200 টাকা, চেক আউট টাইম সকাল 9টা, আর বিদেশিদের জন্য নট অ্যালাউড। তো এই ছিল দক্ষিণেশ্বরের ভিডিও। কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।